আচ্ছা ভাবুন তো, একটা বেশ চালু মিষ্টির দোকান, খুব নামডাক। এবার তারা চাইছে ব্যবসাটা আরও বড় করতে, মানে ধরুন শহরের নানা জায়গায় নতুন শাখা খুলতে। বেশ ভালো উদ্যোগ। কিন্তু কথা হলো, এতগুলো নতুন দোকান, এত সেলস পারসন, এই সব সামলাবে কি করে? মানে পুরো ব্যাপারটা ম্যানেজ করবে কিভাবে? ঠিক এখানেই এই সম্পর্কেতেই সেলস অর্গানাইজেশন বা বিক্রয় সংগঠনের ধারণাটা খুব জরুরি হয়ে পড়ে। এটাকে বলতে পারেন ব্যবসার সেলস প্ল্যানটার একটা ব্লুপ্রিন্ট বা নকশা। ইন্টারেস্টিং, ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এই নকশাই ঠিক করে দেয় যে টিমের কে কি করবে, কার কাছে রিপোর্ট দেবে, যাতে সবাই মিলে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোতে পারে। আচ্ছা, তো আজকের আলোচনায় আমরা এই সেলস অর্গানাইজেশন জিনিসটা কি, এর উদ্দেশ্য, এর নানা রকম ধরন, যেমন ধরুন লাইন ও স্টাফ, হ্যাঁ, মাঠ পর্যায়ের এর কাঠামো কেমন হয়, আর কোম্পানির অন্যান্য বিভাগের সাথেই বা এর সম্পর্কটা কেমন, এই সব নিয়ে কথা বলবো। বিবিএ স্টুডেন্টদের জন্য এটা কিন্তু বেশ কাজের হবে। একদম। তাহলে শুরুতেই আসা যাক, এই সেলস অর্গানাইজেশন আসলে কি, আর কেনই বা এটা দরকার? শুধু কিছু লোক নিলেই তো বিক্রি বাড়ে না, তাই না? না, একেবারেই না। আসলে লোক নেওয়ার পাশাপাশি তাদের ঠিকঠাক পথে চালনা করাটা, ম্যানেজ করাটা খুব জরুরি। সেলস অর্গানাইজেশনের আসল উদ্দেশ্য হল প্রথমত বিক্রির যে লক্ষ্যটা আছে সেটা পূরণ করা। আচ্ছা। দ্বিতীয়ত টিমের কার কি দায়িত্ব সেটা একদম পরিষ্কার করে দেওয়া। তৃতীয়ত বিভিন্ন কাজের মধ্যে একটা সমন্বয়, একটা যোগসূত্র তৈরি করা। আর ধরুন ম্যানেজমেন্টের সময় বাঁচানো, যাতে তারা বড় চিত্রটা স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে পারে। এটা ছাড়া বড় টিম চালানো খুব মুশকিল, সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। অনেকটা তাহলে ক্রিকেট টিমের মতো? হ্যাঁ, ঠিক ধরেছেন। যেখানে ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার সবার নিজের নিজের রোল আছে, কিন্তু আসল লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। ঠিকঠাক অর্গানাইজেশন না থাকলে তো একদম পুরো টিমটাই কেমন যেন দিশেহারা হয়ে পড়বে। তাহলে বলুন তো, একটা ব্যবসার সাফল্যের জন্য এই কাঠামোটা, এই অর্গানাইজেশনটা কেন জরুরি? বেশ, এবার একটু বিভিন্ন ধরনের দিকে যাই। শুনলাম যে সবচেয়ে সহজ নাকি লাইন অর্গানাইজেশন। এটা ঠিক কি রকম? হ্যাঁ, লাইন অর্গানাইজেশন হলো গিয়ে সবচেয়ে পুরনো আর সাধারণ একটা গঠন। ধরুন একটা ছোট পারিবারিক ব্যবসা, আচ্ছা, যেখানে মালিক বা ম্যানেজার সরাসরি সেলসের লোকজনকে নির্দেশ দিচ্ছেন। পাওয়ার বা অথরিটির লাইনটা একদম সোজাসুজি, উপর থেকে নিচে। ছোট কোম্পানি বা যেখানে খুব বেশি প্রোডাক্ট নেই, তাদের জন্য এটা বেশ কাজের। সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া যায়। কিন্তু এর কি কোনো অসুবিধা নেই? সবাই যদি শুধু ওপরওয়ালার নির্দেশের জন্য বসে থাকে, তাহলে নতুন আইডিয়া বা ধরুন বিশেষ কোনো জ্ঞান, সেটা কাজে লাগানোর সুযোগ কি কমে যায় না? হ্যাঁ, অবশ্যই। এটা একটা বড় চ্যালেঞ্জ। সরলতার সুবিধা যেমন আছে, তেমনি স্পেশালাইজেশন বা কর্মীদের বিশেষ জ্ঞান কাজে লাগানোর সুযোগ এখানে কম থাকে। ব্যবসা যখন বড় হয় বা অনেক রকম প্রোডাক্ট থাকে, তখন এই কাঠামোয় একটু সমস্যা হয়। তাহলে মূল প্রশ্নটা হলো, লাইন অর্গানাইজেশন ঠিক কোন পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ করে? বোঝা গেল। তাহলে এই যে অসুবিধার কথা বললেন, সেটা দূর করতেই কি লাইন ও স্টাফ অর্গানাইজেশন ব্যাপারটা এসেছে? একদম তাই। ব্যবসা যখন একটু বড় হয়, জটিল হয়, তখন লাইন ম্যানেজারদের, যারা সরাসরি সিদ্ধান্ত নেন, তাদের সাহায্য করার জন্য কিছু বিশেষজ্ঞ বা স্টাফের দরকার হয়। যেমন ধরুন সেলস ট্রেনিং এক্সপার্ট, মার্কেট রিসার্চার বা ধরুন টেকনিক্যাল সাপোর্টের লোক। এরা কিন্তু সরাসরি কাউকে নির্দেশ দেন না। ও আচ্ছা। এরা লাইন ম্যানেজারদের দরকারি পরামর্শ দেন, তথ্য যোগান, যাতে তারা ভালো সিদ্ধান্ত নিতে পারেন। অনেকটা ধরুন স্কুলের প্রিন্সিপাল হলেন লাইন ম্যানেজার, আর বিভিন্ন বিষয়ে টিচার বা স্পেশালিস্টরা হলেন স্টাফ। বাহ, দারুণ উদাহরণ তো। তার সিদ্ধান্ত নেওয়ার ফাইনাল ক্ষমতা লাইন ম্যানেজারের হাতেই থাকছে? হ্যাঁ, ক্ষমতাটা ওনারই। কিন্তু তিনি বিশেষজ্ঞদের সাহায্য পাচ্ছেন। তাহলে এই লাইন আর লাইন ও স্টাফ অর্গানাইজেশনের মধ্যে মূল তফাৎটা কি দাঁড়ালো? মূল তফাৎটা হলো এই স্টাফ বিশেষজ্ঞদের উপস্থিতি। তারা পরামর্শ দেন, কিন্তু সরাসরি কর্তৃত্ব বা কমান্ড অথরিটি তাদের থাকে না, যেটা লাইন অর্গানাইজেশনে অনুপস্থিত। আচ্ছা, এবার একটু ফিল্ড অর্গানাইজেশন নিয়ে কথা বলা যাক। মাঠ পর্যায়ে সেলস টিমটা কিভাবে সাজানো হয়? এখানে তো কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ, এই দুটো কথা খুব শোনা যায়। কখন কোনটা ভালো? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন হলো বেশিরভাগ সিদ্ধান্ত হেড অফিস থেকে নেওয়া হচ্ছে, কন্ট্রোলটা এক জায়গায় থাকছে।
এটা সাধারণত ছোট সেলস ফোর্স বা যেখানে মার্কেট মোটামুটি একই রকম সেখানে ঠিক আছে, ম্যানেজ করা সহজ। অন্যদিকে বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন মানে হলো স্থানীয় বা রিজিওনাল ম্যানেজারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি দেওয়া। কখন দরকার হয় এটা? যখন সেলস টিমটা অনেক বড়, ধরুন সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে বা বিভিন্ন এলাকার মার্কেট একদম আলাদা, তখন এটা বেশি কার্যকর, কারণ স্থানীয় ম্যানেজাররা সেখানকার পরিস্থিতি ভালো বোঝেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এতে একটা ঝুঁকিও তো থাকে, তাই না? মানে বিভিন্ন ব্রাঞ্চ যদি নিজেদের মতো করে চলতে শুরু করে, তাহলে কোম্পানির যে মূল পলিসি বা ব্র্যান্ড ইমেজ, সেটাই কি একটা সমস্যা হতে পারে না? হ্যাঁ, সেটা একটা চিন্তার বিষয়। বিকেন্দ্রীকরণ করলে স্থানীয় বাজারের প্রয়োজন মেটানো সহজ হয় ঠিকই, কিন্তু হেড অফিসকে খেয়াল রাখতে হয় যাতে কোম্পানির মূল নীতি বা ব্র্যান্ডিংয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে, একটা ব্যালেন্স রাখা দরকার। তাহলে একটা কোম্পানি কখন তার সেলস ফোর্সকে বিকেন্দ্রীকরণ করার কথা ভাবে? বুঝলাম। আচ্ছা, এবার আসি সেলস ডিপার্টমেন্টের ভেতরের সম্পর্কে। মানে কোম্পানির মধ্যেই তো আরও অনেক ডিপার্টমেন্ট থাকে, যেমন ধরুন অ্যাডভার্টাইজিং, মার্কেট রিসার্চ বা প্রোডাকশন, ফিন্যান্স, HR। হ্যাঁ। এদের সাথে সেলস টিমের বোঝাপড়াটা কেমন হওয়া উচিত? এটা তো খুবই জরুরি একটা বিষয়। সেলস টিম তো একা একা চলতে পারে না। অ্যাডভার্টাইজিং টিমকে জানাতে হয় কোন প্রোডাক্টের প্রমোশন দরকার, প্রোডাকশন টিমকে জানাতে হয় কেমন চাহিদা থাকতে পারে বাজারে, যাতে তারা সেই অনুযায়ী উৎপাদন করতে পারে। একদম। ফিন্যান্সের সাথে বাজেট নিয়ে কথা বলতে হয়। HR টিম ঠিকঠাক লোক নিয়োগে সাহায্য করে। এদের মধ্যে যদি ঠিকঠাক কোঅর্ডিনেশন মানে সমন্বয় না থাকে, তাহলে পুরো কাজটাই কিন্তু ধাক্কা খাবে। অনেকটা কলেজের ফেস্ট আয়োজনের মতো, সব ডিপার্টমেন্টকে একসাথে মিলে কাজ করতে হয়, তাই না? ঠিক। এই সমন্বয়টা যদি ঠিক না হয়, তাহলে কি হতে পারে? শুধু কি কাজে দেরি হবে? না, শুধু দেরি নয়, ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল জিনিস তৈরি হতে পারে, বাজেটের সমস্যা হতে পারে, সময়ে লোক পাওয়া না যেতে পারে। আর সব মিলে শেষ পর্যন্ত কি হবে? বিক্রি কমবে, কাস্টমাররা অসন্তুষ্ট হবেন। তাই কোম্পানির অন্যান্য বিভাগের সাথে সেলস ডিপার্টমেন্টের ভালো সম্পর্ক রাখা কেন এত জরুরি? একদম ঠিক। আর কোম্পানির বাইরের সম্পর্কগুলো, যেমন ধরুন ডিস্ট্রিবিউটর, ডিলার বা একদম সরাসরি কাস্টমারদের সাথে? বাইরের সম্পর্কগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিবিউটর বা ডিলাররা তো আপনার প্রোডাক্টটাকে বাজারের কোনায় কোনায় পৌঁছে দেয়। হ্যাঁ, তারাই তো আসল সেতুবন্ধন। ঠিক। তাদের সাথে ভালো সম্পর্ক মানে বাজারে আপনার পজিশনটা আরও মজবুত হবে। আর গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তো হলো ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের ভেদ। মানে অনেকটা পাড়ার ভালো প্রতিবেশীর মতো, সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা আর কি। এই যে বললেন ডিস্ট্রিবিউটরদের সাথে ভালো সম্পর্ক, এটা বলতে ঠিক কী বোঝায়? তারা তো শুধু মাল বিক্রি করে টাকা দেবে, এর বাইরেও কি কিছু পাওয়ার আছে? আরে অবশ্যই আছে। একজন ভালো ডিস্ট্রিবিউটর শুধুমাত্র মাল বিক্রি করে না, সে আসলে লোকাল মার্কেটের নারী নক্ষত্র জানে। মানে সে মার্কেট কেমন চলছে, কম্পিটিটররা কি করছে, নতুন কি সুযোগ আসতে পারে, এই সব মূল্যবান ফিডব্যাক দিতে পারে। ও আচ্ছা। এই তথ্যগুলো কিন্তু কোম্পানি স্ট্র্যাটেজি ঠিক করার জন্য বিরাট কাজে লাগে। তাহলে ডিস্ট্রিবিউটরদের সাথে সুসম্পর্ক একটা কোম্পানির ব্যবসায়িক বৃদ্ধিতে ঠিক কীভাবে সাহায্য করতে পারে? দারুণ পয়েন্ট। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে সেলস অর্গানাইজেশন হলো ব্যবসার সেলস টিমটাকে চালানোর একটা কাঠামো বা নকশা। হ্যাঁ। এর বিভিন্ন ধরন আছে, যেমন লাইন অ্যান্ড স্টাফ, যেটা ব্যবসার সাইজ আর প্রয়োজন অনুযায়ী ঠিক করতে হয়। মাঠ পর্যায়ে সিদ্ধান্তটা হেড অফিস থেকেও আসতে পারে, আবার স্থানীয় ম্যানেজারদের হাতেও ক্ষমতা দেওয়াও যেতে পারে। ঠিক। কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ। আর সব শেষে কোম্পানির ভেতরে অন্যান্য ডিপার্টমেন্ট আর বাইরের ডিস্ট্রিবিউটর, গ্রাহক, এদের সবার সাথে সেলস টিমের একটা ভালো সম্পর্ক রাখাটা খুব খুব জরুরি। একদম ঠিক। আর বিবিএর ছাত্রছাত্রীদের জন্য এটা বোঝা কিন্তু খুব দরকারি, কারণ ভবিষ্যতে তারা যে ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন, মার্কেটিং, ফিনান্স বা HR, সেলস ব্যাপারটা কিভাবে চলে, কোন স্ট্রাকচারে চলে, এটা জানা থাকলে পুরো ব্যবসার ছবিটা অনেক পরিষ্কার হয়। ঠিক। মনে রাখতে হবে, সেলস বা বিক্রয়ই কিন্তু ব্যবসার আসল চালিকা শক্তি। মানে রেভিনিউ তো ওখান থেকেই আসে। আর হ্যাঁ, টেকনোলজির কথাও ভুললে চলবে না। এখন CRM সফটওয়্যার, সেলস অটোমেশন টুলস, এগুলো এই অর্গানাইজেশনগুলোকে আরও অনেক বেশি এফিশিয়েন্ট মানে কার্যকর করে তুলছে। তাই সময়ের সাথে শেখা আর মানিয়ে নেওয়াটা খুব জরুরি। সত্যিই তাই।
শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা, এই যে টেকনোলজি, বিশেষ করে ই-কমার্স যেভাবে কোম্পানিগুলোকে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে, তাতে কি ভবিষ্যতে এই যে ট্রেডিশনাল সেলস অর্গানাইজেশনের কাঠামো, এগুলোর প্রয়োজন কমে যাবে, নাকি এগুলো শুধু চেহারা বদলাবে, মানে রূপান্তরিত হবে? ভবিষ্যতের সেলস টিম ঠিক কেমন হতে পারে, এটা কিন্তু একটা ভাবনার বিষয়।